ও বৌদি, তুমি কি রান্না করছো গো? সেই সকাল থেকে দেখছি রান্নাঘরে ঢুকে আছো। তোমাকে কতবার বলেছি আমার জন্য এরকম ডাল ভাত, আলু ভাজা, মাছ ভাজা কিছু রান্না করবে না। আমার এসব খেতে ভালো লাগে না। আমার জন্য গরম গরম স্যান্ডউইচ বানিয়ে দাও। এরকম করে বলতে নেই টিনা। প্রত্যেকদিন এরকম স্যান্ডউইচ, বার্গার, পিৎজা খেলে তোমার শরীর খারাপ করতে পারে। তাই একটু হালকা পাতলা ঘরের রান্না খাও, দেখবে শরীর ভালো থাকবে। তাই আজকে আর তোমাকে স্যান্ডউইচ খেতে হবে না, বুঝলে? টিনা কিছুতেই তার বৌদির কথা শুনতে চায় না, কারণ সে তার বৌদির দেশি রান্না মোটেই পছন্দ করে না। এমনকি রানীর শাশুড়ি মা রচনা দেবীও তার বৌমার রান্না মোটেই পছন্দ করে না, কারণ তারা সবকিছুতেই একটু মডার্ন টাচ ভালোবাসে। তাই টিনা বেশি জোরাজুরি করলে রানীর আর কিছু করার থাকে না। সে নিজের স্বাভাবিক রান্নাবান্না বাদ দিয়ে তার ননদের জন্য কোনো মতে একটা স্যান্ডউইচ বানিয়ে দেয়। দেখেছো টিনা, তোমার জন্য চিকেন স্যান্ডউইচ বানাতে বানাতে আমার কত দেরি হয়ে গেল। আজকে তোমার দাদার সব অফিস কলিগরা আমাদের বাড়িতে আসবে, আর ওরা তোমার দাদার কাছে আবদার করেছে আমার হাতের বাসন্তী পোলাও, মটন কষা, কাতলা মাছের কালিয়া খাবে। তাই আমি এসব রান্না বান্না করছি, বুঝলে? ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমার চিকেন স্যান্ডউইচ হয়ে গেছে, ব্যাস। আমার আর কোনো চিন্তা নেই। আমি এখন কলেজে গেলাম। এই বলে টিনা সেখান থেকে চলে যায়। অন্যদিকে রানীও রান্না বান্না করতে ব্যস্ত হয়ে পড়ে। আর এমন সময় টিনা যখন কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়, তখন তার খেয়াল থাকে না যে সে চিকেন স্যান্ডউইচ ব্যাগে ভরতে ভুলে গেছে। তাই কলেজে যাওয়ার পর তার যখন স্যান্ডউইচের কথা মনে পড়ে, তখন সে ব্যাগ খুলে দেখে যে ব্যাগের মধ্যে স্যান্ডউইচ নেই। এ বাবা, এবার কি হবে? আমি তো আমার টিফিন আনতেই ভুলে গেছি। সকালবেলা বৌদিকে বলে গরম গরম চিকেন স্যান্ডউইচ তৈরি করালাম, আর এখন যদি আমি সেই স্যান্ডউইচ না খাই তাহলে তো আমার লোভ পড়ে থাকবে। আর স্যান্ডউইচের প্যাকেটের বদলে টেবিলে মনে হয় যে সবজির প্যাকেটটা পড়েছিল, ভুল করে আমি সেই সবজির প্যাকেট তুলে নিয়ে চলে এসেছি। অন্যদিকে রানী যখন রান্না করতে করতে বাইরের টেবিল থেকে আলুর প্যাকেট আনতে যায়, তখন সে আলুর প্যাকেট খুঁজে পায় না। আর এমন সময় টিনা তার বৌদিকে ফোন করে আর তার স্যান্ডউইচ ভুলে রেখে আসার ব্যাপারে জানায়, যার ফলে রানী বুঝতে পারে যে আলুর প্যাকেটের সঙ্গে স্যান্ডউইচের প্যাকেট পরিবর্তন হয়ে গেছে। তার মানে তুমি চিকেন স্যান্ডউইচ নিয়ে যাওনি? হ্যাঁ তাই তো, এই তো টেবিলের উপর তোমার চিকেন স্যান্ডউইচের প্যাকেট পড়ে আছে। তুমি ভুল করে আলুর প্যাকেট তুলে নিয়েছো। এবার কি হবে বলো তো? আলু ছাড়া মটন কষা রান্না করা যায় নাকি? আচ্ছা তাই, আলু ছাড়া যখন মটন কষা রান্না করা যায় না, তাহলে তুমি আমার কলেজে এসে আমাকে চিকেন স্যান্ডউইচের প্যাকেটটা দিয়ে যাও আর আলুর প্যাকেট নিয়ে যাও। তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। আর বৌদি, আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে, তাই প্লিজ তুমি বেশি দেরি করো না, তাড়াতাড়ি স্যান্ডউইচ নিয়ে চলে আসো, কেমন? কি মুশকিল, আমি এখন রান্না বান্না ফেলে তোমাকে কিভাবে চিকেন স্যান্ডউইচের প্যাকেট দিতে যাব? কারণ গ্যাসের উপর পোলাও আর কাতলা মাছের কালিয়া বসিয়ে দিয়েছি। আরে গ্যাস বন্ধ করে রেখে এসো। আমাদের বাড়ি থেকে কিন্তু কলেজের দূরত্ব খুব বেশি নয়, মাত্র 15 মিনিট। আর আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই আমি এখন চাইলেও বাড়ি যেতে পারবো না। তুমি প্লিজ স্যান্ডউইচের প্যাকেটটা দিয়ে যাও। এই বলে টিনা ফোন রেখে দেয়। আর তখন রানীর কিছু করার থাকে না, কারণ এমনিতেই বেলা হয়ে যায় আর এখন সে বাজারের কোনো আলুর দোকান খোলা পাবে না। তাই সে রান্নাঘরে গিয়ে গ্যাস বন্ধ করে চিকেন স্যান্ডউইচের প্যাকেট নিয়ে ননদের কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর সে কলেজে পৌঁছে ননদকে চিকেন স্যান্ডউইচ দিয়ে দেয়। সব বিষয়ে এত ভুলে গেলে হয়? তোমার জন্য আমাকে এই দুপুরবেলা রান্না বান্না ছেড়ে কলেজে স্যান্ডউইচ দিতে আসতে হয়েছে। দয়া করে এরপর থেকে আর কিছু ভুলে যেও না। তুমি এমন করে আমাকে কথা শোনাচ্ছ যেন কি হিল্লি দিল্লি রান্না করছো। ওই তো পোলাও, মাংস আর কি যেন ওই পাতি কাতলা মাছের কালিয়া রান্না করছো। তাতে এত কথা আসে কোথা থেকে তোমার? যাও এখন বাড়ি যাও। চিকেন স্যান্ডউইচ পাওয়ার পর টিনা নিজের ব্যবহার পাল্টে ফেলে আর রানী তখনই আলুর প্যাকেট নিয়ে বাড়িতে ফিরে আসে। এ বাবা, কত বেলা হয়ে গেল, আমাকে তাড়াতাড়ি রান্না বান্না সেরে ফেলতে হবে, কারণ বিকেল বেলা আকাশ আর ওর অফিস কলিগরা চলে আসবে, তখন আমি খুব সমস্যায় পড়ে যাব। এই বলে রানী রান্না করার জন্য আবার রান্নাঘরে যায়, কিন্তু রান্নাঘরে যাওয়ার পর তার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ সে দেখে যে ওভেন একেবারে দাও দাও করে জ্বলছে আর সব রান্না পুড়ে ছাই হয়ে গেছে, অর্থাৎ পোলাও এবং কালিয়া একেবারে কালো কয়লা হয়ে উঠেছে। এমন দৃশ্য দেখে রানী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এ কি, আমি বাড়ি থেকে বেরোনোর সময় গ্যাস তো বন্ধ করে দিয়েছিলাম, তাহলে এরকম কিভাবে হলো? গ্যাস ওভেনটা কে জ্বালিয়ে দিল? আমার সব রান্না পুড়ে তো একেবারে ছাই হয়ে গেছে। এবার কি হবে? বাড়িতে মাছ মাংস কিছু নেই, আমি আর নতুন করে রান্না করতে পারবো না। হায় ঈশ্বর, আমার সাথে একই হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। এইভাবে রানী ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে আর তখনই তার শাশুড়ি মা রান্নাঘরে চলে আসে।
আমার মনে হয় তুমি হয়তো গ্যাস ওভেনটা বন্ধ করতে ভুলে গিয়েছিলে। অনেক সময় এরকম হয় যে গ্যাস জ্বলছে তবুও মনে হয় যেন গ্যাস বন্ধ আছে। তাই বেকার এখন আর কান্নাকাটি করে লাভ নেই, যা হয়েছে হয়েছে। আজকে হয়তো আমার ছেলে আর ওর বন্ধুদের তোমার হাতে রান্না করা খাবার কপালে নেই। দয়া করে এরকম বলবেন না মা, আমি অনেক শখ করে রান্না করছিলাম। আর বিশ্বাস করুন, আমি সত্যি গ্যাস ওভেন নিভিয়ে দিয়েছিলাম। তারপর আমি কিছুই বুঝতে পারছি না এরকম কি করে হতে পারে। তুমি কি বলতে চাইছো তার মানে ভূতে এসে গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়ে তোমার রান্না পুড়িয়ে দিয়েছে? শোনো, এরকম বেকার নাটক আর ভালো লাগছে না আমার। আমি ঘরে গেলাম, তুমি বরঞ্চ সবাইকে গরম গরম নুডলস আর তার সাথে মাঞ্চুরিয়ান বানিয়ে খাইয়ে দিও। এই বলে রচনা দেবী নিজের ঘরে চলে যায় আর সে মুচকি মুচকি হাসতে শুরু করে, কারণ এরকম জঘন্য কাজ করেছে সে নিজেই। রানী যখন তার ননদকে স্যান্ডউইচ দেওয়ার জন্য কলেজে যায়, তখনই রচনা দেবী লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকে ইচ্ছা করে গ্যাস ওভেন জ্বালিয়ে দেয়, আর যার ফলে রানীর রান্না করা খাবার একেবারে পুড়ে ছাই হয়ে যায়। আমি সকালবেলা কত করে বললাম যে আমাকে চিলি চিকেন আর নুডলস রান্না করে দিতে, কিন্তু আমার বৌমা কোনো কথা শুনলো না। সেই জন্যই আমি ওর রান্না করা খাবার সব পুড়িয়ে দিয়েছি। এবারও লোকজনকে নিজের হাতে দেশি রান্না খাইয়ে প্রশংসা কুড়োতে পারবে না। এভাবেই দেখতে দেখতে কিছু সময় কাটে আর রানী বুঝতে পারে না সে কিভাবে রান্না করে সবাইকে খাবার খেতে দেবে। বিকাল হতে না হতেই রানীর বর তার বন্ধু বান্ধবদের নিয়ে অফিস থেকে বাড়িতে ফিরে আসে, আর সবাই মিলে খিদের চোটে রানীর কাছে খাবার চাইতে শুরু করে। দাঁড়াও, তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। এই বলে রানী খাবার নিয়ে আসার জন্য রান্নাঘরে চলে যায়। আর এমন সময় রচনা দেবী সবার সামনে খাবার পুড়ে যাওয়ার সত্যি কথা বলতে শুরু করে। না না, এটা হতে পারে না। আমি ওকে তো অনেকবার বলে গিয়েছিলাম যে ভালো করে রান্না বান্না করতে, কিন্তু ও তো এতটা কেয়ারলেস হতে পারে না। তাহলে তোর কি মনে হচ্ছে আমি কি তোর বউয়ের নামে মিথ্যা কথা বলছি? তোর বউ সবসময় নিজের দেশি রান্না নিয়ে খুব অহংকার করে, তাই জন্য হয়তো এরকম হয়েছে। আমি একটা ভালো কথা বলছি, শোন, অনলাইনে চিকেন বার্গার, চিকেন উইংস, নুডলস আর মাঞ্চুরিয়ান অর্ডার কর আর তোর বন্ধুদেরকে খাইয়ে দে। মায়ের কথা শুনে আকাশের খুবই খারাপ লাগে, আর আকাশের বন্ধুরা মিটি মিটি হাসতে শুরু করে। এমন সময় রানী রান্নাঘর থেকে বিভিন্ন রকমের খাবার নিয়ে বেরিয়ে আসে, আর যা দেখে রচনা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। এই নাও, আজকে আমি তোমাদের জন্য কচু শাক, মাছের মাথা দিয়ে ডাল, ঝুরি আলু ভাজা আর তার সাথে সরু চালের ভাত রান্না করেছি। কালকে দুপুরবেলা আমি পমফ্রেট মাছের ঝোলও রান্না করেছিলাম, সেটাও তোমাদের জন্য বাঁচিয়ে রেখেছি। তোমরা সবাই খেয়ে নাও। এত ধরনের রান্না দেখে আকাশ ও তার বন্ধুরা ভীষণ পরিমাণে খুশি হয়, আর সবাই একেবারে খাবার খাওয়ার জন্য লাফিয়ে ওঠে। সবাই বেশি বেশি করে খাবার খেতে শুরু করে। এভাবেই তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারা রানীর হাতে রান্নার অনেক প্রশংসা করে, আর কিছুক্ষণের মধ্যেই সবাই যে যার মতো বাড়িতে ফিরে যায়। রানী, সত্যি তুমি আজকে আমার মান বাঁচিয়ে নিয়েছো। আর মা, তুমি আমাকে কেন মিথ্যে কথা বললে যে রানী নাকি রান্না বান্না সব পুড়িয়ে ফেলেছে? কোথায় জ্বালা পোড়া খাবার? কোথায়? কত সুন্দর খাবার রান্না করেছে, বেশ ভালো স্বাদও তো হয়েছে। কিন্তু বিশ্বাস কর আকাশ, আমি নিজের চোখে দেখেছি তোর বউ সব খাবার পুড়িয়ে ফেলেছিল, কিন্তু এত তাড়াতাড়িও আবার অন্য খাবারের ব্যবস্থা করলো কিভাবে? হ্যাঁ আকাশ, মা ঠিকই বলছে, আমি সব রান্না পুড়িয়ে ফেলেছিলাম। কিন্তু আসলে কি হয়েছে জানো তো, যখন আমি চিন্তা করছিলাম যে আমি কি রান্না করব, তখন হঠাৎ করে ফ্রিজ খুলে দেখি যে কচুর শাক পড়ে আছে আর মাছের মাথাগুলোও পড়েছিল, তাই আমি সেগুলো দিয়ে রান্না করে ফেলেছি। বৌমার মুখে এমন কথা শুনি রচনা দেবী হিংসায় জ্বলে ওঠে, তাই সে রাগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে, আর প্রত্যেক দিন রানী তার পছন্দ মতো বিভিন্ন রকমের দেশি রান্নাবান্না করে, কিন্তু সেই খাবার তার ননদ এবং শাশুড়ি মা কিছুতেই খেতে চায় না। আর একদিন রানী নিজের হাতে রান্না খাওয়ানোর জন্য তাদের প্রতিবেশী মালতী দেবীকে বাড়িতে নিমন্ত্রণ করে, কারণ মালতী দেবী সবসময় দেশি খাবার খেতে পছন্দ করে। মা, আজকে আমি মালতী কাকিমার জন্য কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে মুগের ডাল রান্না করব, আর তার সাথে থাকবে নিরামিষ ফ্রাইড রাইস আর একটু পনিরের রেজালা করে দেবো ভাবছি। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তুমি কি রান্না বান্না করার আগে কোনোদিনও আমাকে জিজ্ঞাসা করো নাকি যে তোমার কি রান্না করা উচিত? আর আমরা যেসব রান্না বান্না খেতে পছন্দ করি না, তুমি তো সেগুলোই রান্না করবে। আর সবচেয়ে বড় কথা, তুমি তো মালতীকে নিমন্ত্রণ করার আগে একবারও আমার কাছ থেকে পারমিশন নাওনি, তাই এখন কিছু বলার দরকার নেই। এই বলে রচনা দেবী ঘরে চলে যায়। অন্যদিকে রানী রান্নাঘরে গিয়ে মালতী দেবীর জন্য দেশি রান্না বান্না করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে সব রান্না হয়ে গেলে মালতী দেবী তাদের বাড়িতে খাবার খেতে আসে। সত্যি রচনা, অনেক কপাল করে এত ভালো ছেলের বউ পেয়েছিস। কত সুন্দর দেশি রান্না বান্না করতে পারি, আর আমার বৌমা এসব রান্না বান্না করতেই পারে না।
শুধুমাত্র মাইক্রো ওভেনে কি সব খাবার দাবার ঢুকিয়ে দেয় আর সেই খাবার গরম করে খাইয়ে দেয়। তাও অনেক ভালো, আমার ওরকম মাইক্রো ওভেনে বিদেশি রান্নাই ভালো লাগে। এসব দেশি খাবার আর তেল চর্বি মাখানো খাবার আমি দু চোখে দেখতে পারি না। এমন সময় রানী সবার প্লেটে গরম গরম ভাত, ভেজ মুগের ডাল, ফ্রাইড রাইস এবং বাদবাকি খাবার পরিবেশন করে। কিন্তু দুঃখের বিষয় হলো মালতী দেবী নিজের পাতে ভালো ভালো গরম গরম খাবারের সঙ্গে একটা মরা ছুঁচো দেখতে পায়, আর যা দেখে মালতী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। একি, আমার খাবারে এত বড় মরা ছুঁচো কোথা থেকে এলো? আমি মোটে এই খাবার খেতে পারবো না। রানী, তুমি নিশ্চয়ই আমার খাবারে ইচ্ছা করে মরা ছুঁচো মিশিয়েছো, যাতে আমি কোনোদিনও তোমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে না আসি, তাই তো? এভাবে আমাকে অপমান করার কোনো মানেই হয় না। এই বলে মালতী দেবী খাবারের থালা ছেড়ে উঠে চলে যায়। মালতী কাকিমার খাবারে এত বড় মরা ছুঁচো কি করে এলো আমি তো বুঝতেই পারছি না। ছি, এবার মালতী কাকিমা সারা পাড়ায় আমার রান্না বান্নার নামে বদনাম করে বেড়াবে। বেশ হবে, আরো পাড়ার লোকেদেরকে নিমন্ত্রণ করে নিজের রান্না জাহির করতে যাও, তাহলে এরকমই হবে। এইটি না, আমরা আর এসব খাবার খাবো না। যদি খাবারে বিষ মেশানো থাকে তাহলে তো আমরা এই যাত্রায় বাঁচতে পারবো না। তুই অনলাইনে পিৎজা অর্ডার কর। এই বলে রচনা দেবী তার মেয়েকে নিয়ে ঘরে চলে যায়। আর রানী কিছুতেই বুঝতে পারে না তার সঙ্গে এরকম কিভাবে ঘটতে পারে। আর এমন সময় তার কিছুদিন আগের কথা মনে পড়ে। একদিন সে যখন তার শাশুড়ি মায়ের ঘরে যায়, তখন দেখে যে শাশুড়ি মায়ের ঘরে অতিরিক্ত ছুঁচোর উপদ্রব হয়েছে। আর তা সত্ত্বেও রচনা দেবী আলমারিতে কিছুতেই ন্যাপথালিন দিতে চায় না। এর ফলে রানী বুঝতে পারে যে এটা তার শাশুড়ি মায়েরই কারসাজি। তাই তখনই রানী তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। কিন্তু তখনও পর্যন্ত রচনা দেবী সত্যি কথা স্বীকার করতে চায় না। আপনি সত্যি কথা স্বীকার না করলেও আমি এখন ভালো করেই বুঝতে পারছি যে আপনি এক নম্বরের বদমাইশ, আর আপনি আমার দেশি রান্না সহ্য করতে পারেন না, তাই আপনি এরকম একটা কাণ্ড করেছেন। কিন্তু আপনি মোটেই ভালো করেননি মা। বৌমা এরকম করে বললে শাশুড়ি মায়ের আর কিছু করার থাকে না, তাই সে ভয়ের চোটে সত্যি কথা স্বীকার করে। এর ফলে সে তখনই লজ্জাবশত বৌমার কাছে ক্ষমা চায়, আর রানীও তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে রানীর দেশি রান্নার সঙ্গে কেউ কোনো রকম বদমাইশি করতে পারে না। মা, বৌদি কোথায় বলো তো? দেখো না, আমি কলেজে যাব, আমার দেরি হচ্ছে তো। আমি হেয়ার স্টাইল করবো বলে বৌদির জন্য ওয়েট করছি। কোথায় বৌদি? তোর বৌদি? ও তো এখনো ঘুম থেকে ওঠেনি, মেয়েটা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। মানে বাড়ির বউ বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছে? তোমার তো দেখছি কিছুই যায় আসছে না। তুমি জানো না বাড়ির বউদের এত বেলা পর্যন্ত ঘুমাতে নেই? দাঁড়াও, আমি এখনই ডেকে নিয়ে আসছি। না না, কোনো দরকার নেই ওকে ডাকার। একদিন তো তুই নিজেও হেয়ার স্টাইল করে যেতে পারিস। আর তাছাড়া তুই যখন কলেজে যাস না, তখন তো বেলা 12টার সময় ঘুম থেকে উঠিস। কই, তখন তো আমি তোকে কিছু বলি না। আর আমার বৌমা একদিন বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছে বলে তোর প্রবলেম হচ্ছে? তোমাকে তো বৌদির নামে কিছু বলাই যাবে না। বৌদি যাই করুক না কেন, তোমার কাছে বৌদি অলওয়েজ সেরা সেরা সেরা। এই বলে সুরভি রাগ করে সেখান থেকে চলে যায় এবং সে একা একাই নিজে হেয়ার স্টাইল করতে থাকে। এমন সময় মেঘমালা দেবী তার বৌমাকে ডাকার জন্য যায়। বৌমা, ও বৌমা, উঠে পড়ো, অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে মানে? কটা বাজে? সকাল হয়ে গেছে? এ বাবা, আমি তো বুঝতেই পারিনি। আমার তো মনে হলো এখনো রাত আছে। সকাল 10টা বাজে বৌমা। চলো তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও, আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে। চলো। কি, সকাল 10টা বেজে গেছে আর আপনি আমাকে এখন ডাকতে এসেছেন? ইস, এতটা দেরি হয়ে যাবে আমি তো বুঝতেই পারিনি। আমার সত্যিই খুবই খারাপ লাগছে মা, আজকে আপনাকে একা একা বাড়ির সব কাজ করতে হলো। আরে তাতে কি হয়েছে? তুমি তো প্রত্যেকদিন সকালবেলা উঠে বাড়ির সব কাজ করো একা একা। একদিন আমি তোমার জায়গায় যদি বাড়ির সব কাজ করে দিই, তাতে কি পাহাড় ভেঙে যাবে? কোনো ব্যাপার নয়, তুমি তো আমার মেয়ের মতোই। চলো এবার খেয়ে নেবে, চলো। শাশুড়ি মায়ের কথা শুনে নূপুর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে যায়। একে একে বাড়ির সকলেই ব্রেকফাস্ট করতে চলে আসে। বাবা, কি ব্যাপার মা, আজকে তুমি এত কিছু রান্না করেছো? ইডলি, ধোসা, সাম্বার, চাটনি, এই খাবারগুলো দেখে মনে হচ্ছে আমি তো আর শহরে নেই। মনে হয় আমি যেন সাউথ ইন্ডিয়াতে ঘুরতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আসলে আজকে আমি আমার বৌমার পছন্দের খাবার রান্না করেছি। সাউথ ইন্ডিয়ান খাবার খেতে নূপুর খুবই ভালোবাসে। মা, তুমি তোমার বৌমার পছন্দের খাবার বানালে আর আমাদের পছন্দের খাবার তুমি বানালে না তো? আমাদের এসব সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালো লাগে না।
তোদের আবার সাউথ ইন্ডিয়ান খাবার কবে থেকে ভালো লাগে না? আগে তো তোদের খুবই ভালো লাগতো। আর তাছাড়া বাড়িতে তো প্রত্যেকদিন তোদের পছন্দ মতোই খাবার রান্না করা হয়। একদিন যদি আমি আমার বৌমার পছন্দের খাবার রান্না করি তাতে অসুবিধা কিসের? মা, এই খাবারগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছে। আপনার হাতে সত্যিই জাদু আছে। আপনিও খেয়ে দেখুন না, দারুণ হয়েছে। আর সুরভি, নিখিল, তোমরাও খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। আর কালকে আমি অবশ্যই তোমাদের পছন্দ মতো ব্রেকফাস্ট বানিয়ে দেব। আজকে একটু কষ্ট করে খেয়ে নাও প্লিজ। বাবা, শাশুড়ি মা বৌমার পছন্দের খাবার রান্না করেছে। আমার মনে হয় এটাই হয়তো প্রথম বাড়ি যেখানে বউ শাশুড়ি মা একেবারে বন্ধুর মতো থাকে। তা না হলে অন্যান্য বাড়িতে বউ শাশুড়ি মায়ের মধ্যে শুধুমাত্র ঝগড়া ঝামেলা মারপিট ছাড়া আর কিছুই তো হয় না। কারো শাশুড়ি মা যদি এতটা ভালো হয় তাহলে সেই বাড়িতে বউ আর শাশুড়ি মায়ের মধ্যে কখনো কোনো ঝামেলাই হবে না। এমন শাশুড়ি মা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আর আমিও ভাগ্য করে তোমার মতো বৌমা পেয়েছি, কারণ তোমার মতো বৌমা পাওয়াও কিন্তু এখন অতটা সহজ নয়। এভাবেই নূপুর এবং তার শাশুড়ি মায়ের মধ্যে এত ভালোবাসা দেখে তুহিন খুবই খুশি হয়। কিন্তু অন্যদিকে নূপুরের ননদ সুরভি এবং ছোট দেওর নিখিল দুজনেরই প্রচন্ড পরিমাণে রাগ হয়। তাই তারা সেদিন খাবার না খেয়েই কলেজের জন্য বেরিয়ে পড়ে। আর এদিকে ব্রেকফাস্ট করার পর বউ শাশুড়ি দুজনে মিলে একসঙ্গে বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করে নেয়, কারণ আজকে তাদের শপিং করতে যাওয়ার কথা আছে। মা, আপনি এখনো রেডি হলেন না? আমি কিন্তু একদম রেডি। দেখুন তো মা, আমাকে কেমন লাগছে। বাহ বৌমা, তোমাকে তো এই জিন্স টপ পরে দারুণ সুন্দর লাগছে। আমিও আগে তোমার মতো বয়সে এরকম জিন্স টপ পরে ঘুরে বেড়াতাম। আমার জিন্স টপ খুবই পছন্দের ড্রেস ছিল, কিন্তু অনেক বছর হয়ে গেছে জিন্স টপ আর পরা হয় না। তাহলে আজকে পড়ুন না, চলুন আজকে আমরা বউ শাশুড়ি দুজনে মিলে জিন্স টপ পরে স্টাইল মেরে শপিং করতে যাব, আর তারপর আমরা সিনেমাও দেখবো। না না বৌমা, এই বয়সে এখন আমি আবার জিন্স টপ পরবো? কতদিন হয়ে গেল জিন্স টপ পরিনি। এখন এসব পরতে গেলে আমার লজ্জা লাগবে। আমি শাড়িতেই ঠিক আছি, চলো যাই। না, আজকে আমি আপনাকে জিন্স টপ পরিয়ে তবেই বাড়ি থেকে নিয়ে যাব, না হলে আমি যাব না। এখন দুনিয়া কত মডার্ন হয়ে গেছে বলুন তো। আপনার থেকেও বয়স্ক বয়স্ক মহিলারা এখন জিন্স টপ ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। যে কোনো ড্রেসে আপনি শুধু কমফোর্টেবল হলেই চলবে, আর কিছু ভাবার দরকার নেই। এভাবে নূপুরের কথা শুনে মেঘমালা দেবী জিন্স টপ পরে নেয়। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে একসঙ্গে শপিং করতে বেরিয়ে পড়ে। শপিং করার পর তারা একসঙ্গে সিনেমা দেখে এবং মুভি দেখতে দেখতে অনেক মজা করে। রাত্রিবেলা তারা যখন বাড়িতে ফিরে আসে তখন সুরভি এবং নিখিল নিজেদের মা এবং বৌদিকে জিন্স টপ পরতে দেখে প্রচুর পরিমাণে রেগে যায়। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বয়সে তুমি কি শুরু করেছো? তুমি এই বয়সে শাড়ি ছেড়ে জিন্স টপ পরে ঘুরে বেড়াচ্ছ? তোমার একটুও লজ্জা করলো না, তাই না? এতে লজ্জা কিসে সুরভি? মা জিন্স টপ পরতে ভালোবাসে, কিন্তু এতদিন পর্যন্ত মা মুখ ফুটে কাউকে বলতে পারেনি। আজকে মা যখন নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছে তখন আমি মাকে জিন্স টপ পরার জন্য জোর করলাম। আর দেখো মাকে কত সুন্দর লাগছে। বৌদি, তুমি তো কোনো কথাই বলো না। তুমি নিজেই তো বাড়ির বউ হয়ে জিন্স টপ পরে ঘুরে বেড়াচ্ছ, তার সাথে সাথে আমার মাকেও জিন্স পরাচ্ছ। সত্যি তোমার লজ্জা লাগা দরকার। এই, তোরা বেশি কথা বলছিস কেন? ঠিক করেছে আমার বৌমা জিন্স টপ পরেছে, আর আমিও বেশ করেছি জিন্স টপ পরেছি। আমরা কি পরবো না পরবো সেটা কি তোদের কাছ থেকে কৈফিয়ত নিতে হবে? আচ্ছা সুরভি, তুই তাহলে বিয়ের পরে কোনোদিনও জিন্স টপ পরবি না, তাই তো? আর নিখিল, তুইও তাহলে বিয়ের পরে তোর বউকে কখনো জিন্স টপ পরতে দিবি না, তাই তো? এই শুনে সুরভি এবং নিখিল দুজনেরই প্রচন্ড রাগ হয়। তাই তারা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই আরো 2-4 দিন কাটে। সুরভি এবং নিখিল তাদের বউ শাশুড়ি মায়ের মধ্যে এমন বন্ধুত্ব এবং ভালোবাসা কিছুতেই মেনে নিতে পারে না। একদিন যখন নূপুর বাড়ির সকলের জন্য রান্না করতে ব্যস্ত থাকে তখন সেখানে নিখিল এসে বলে, বৌদি, তুমি রান্না করেছো? খুব জোরে বৃষ্টি এসেছে, সাথে জামা কাপড় মেলা আছে। তাড়াতাড়ি যাও, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসো, তা নাহলে কিন্তু সব ভিজে যাবে। ই বাবা, এখন আবার হঠাৎ করে বৃষ্টি এলো কেন? তুমি একটু রান্নাঘরে দাঁড়াবে প্লিজ। তুমি শুধু এই কুকারের 2টো সিটি হলে গ্যাসটা বন্ধ করে দেবে, ব্যাস, আর কিছু করতে হবে না। এই বলে নূপুর জামা কাপড় তোলার জন্য ছাদে চলে যায়। আর এই সুযোগে নিখিলের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সে নূপুরের রান্না করা তরকারির মধ্যে অতিরিক্ত পরিমাণে গুঁড়ো লঙ্কা মিশিয়ে দেয়। লুকিয়ে লুকিয়ে নিজের কাজ সেরে তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে। দুপুরবেলা নূপুর যখন সবাইকে খাবার পরিবেশন করে, উফ কি ঝাল! বৌদি, তুমি কেমন তরকারি রান্না করেছো? তরকারিতে এত ঝাল দিয়েছো কেন? এত ঝাল তরকারি খেয়ে আমার মুখ পুরো জ্বালা করছে, আর আমার কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। রান্না করার সময় তোমার কোথায় মন থাকে বলো তো? আরে, সারাদিন যদি বাইরে বাইরে ঘুরে বেড়াই তাহলে রান্না বান্না কিভাবে করবে? সংসারের দিকে বৌদির তো কোনো মনই নেই, সব সময় শুধু স্টাইল মেরে ঘুরে বেড়াবে, আর ওটাই তো বৌদির কাজ। নিজের ছেলে এবং মেয়ের মুখে এরকম কথা শুনে মেঘমালা দেবী প্রচন্ড রেগে যায়।
এই তোরা বড্ড বেশি কথা বলছিস। বৌমা স্টাইল মেরে যেমন ঘুরে বেড়ায় তেমনই কিন্তু বৌমা বাড়ির সমস্ত কাজকর্মও করে। তোরা কি কখনো বৌমাকে সাহায্য করিস? আর একদিন যদি তরকারিতে লঙ্কা বেশি হয়ে যায় তাতে কি হয়েছে? একটা মানুষ প্রত্যেকদিন রান্না করছে, একদিন তো ভুল হতেই পারে। হ্যাঁ সেটাই তো আমি জানি। এখন তোমার বৌমার প্রতি দরদ একেবারে উতলে উঠবে। তোমার বৌমা তোমাকে কাঁচা লঙ্কা চচ্চড়ি রান্না করে খাওয়ালেও তোমার কাছে সেটা মিষ্টি মধু বলে মনে হবে। শোন, তোদের যদি খাবারটা খেতে এতই প্রবলেম হয় তাহলে রান্নাঘরে যা আর নিজেরা নিজেদের মতো করে রান্না করে খেয়ে নে। আর যদি সেটাও না পারিস, তোদের পকেটে টাকা থাকলে বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে নে। মায়ের কথা শুনি সুরভি এবং নিখিল দুই ভাই বোন রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই সময় কাটতে থাকে। দিনের পর দিন নূপুর এবং তার শাশুড়ি মায়ের বন্ধুত্ব ও ভালোবাসা যেন বাড়তেই থাকে। তারা দুজনে মিলে একসঙ্গে বাড়ির সমস্ত কাজকর্ম করে, একসঙ্গে বাইরে ঘুরতে যায়। সারাদিনই তারা একসঙ্গে একে অপরের সঙ্গে বেশিরভাগ সময় অতিবাহিত করে, আর যা সুরভি এবং নিখিল একেবারেই সহ্য করতে পারে না। দেখেছিস তো দাদা, মাকে কেমন ভাবে বশ করেছে। মা এখন বৌদির কথাই উঠছে আর বৌদির কথাই বসছে। এখন মা বৌদির কথা ছাড়া আর কারোর কথা ভাবে না। আমি এত অবাক হচ্ছি, তোকে কি বলবো দাদা। আমরা কি এই বাড়ির কেউ নই বলতো? আমার তো মনে হচ্ছে মা যেভাবে বৌদির কথা শুনে উঠছে আর বসছে, কোনদিন বৌদি আমাদের সব সম্পত্তি নিজের নামে লিখে নেবে। আর মা তো খুবই বোকা। বৌদি যেখানে সই করতে বলবে মা তো সেখানে অন্ধের মতো সই করেও দেবে হয়তো। তখন তুই দেখবি আমাদেরকে এই বাড়ি ছাড়া হতে হবে, আর মা তখন বুঝতে পারবে। না, এরকম কিছু তো আমি হতে দেব না। শোন, আমার মাথায় একটা দুর্দান্ত চরম আইডিয়া এসেছে। আমাদেরকে এই প্ল্যানটা যে করেই হোক সাকসেসফুল করতেই হবে। বাড়ি ছাড়া হবে এবার আমাদের বৌদি। এই বলে সুরভি নিখিলকে তার প্ল্যানের কথা জানিয়ে দেয়। পরের দিন সকালে যে যার মতো বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর মেঘমালা দেবীও কিছু দরকারি বাজারে চলে যায়। এমন সময় নূপুর বাড়িতে পুরোপুরি একা থাকে, আর তাদের বাড়ির দরজাও সেই সময় খোলা ছিল। হঠাৎ করে এই সুযোগে অচেনা এক ছেলে তাদের বাড়ির মধ্যে ঢুকে আসে, আর নূপুর সেই ছেলেটিকে দেখে অবাক হয়ে বলে, এ কি, আপনি কে? এরকম কিছু না বলে বাড়ির মধ্যে ঢুকে এসেছেন। কে আপনি? কাকে চাই? আমার তোমাকে চাই জানেমান। আমি তো তোমার কাছেই এসেছি। আজকে বাড়িতে কেউ নেই, তাই আমি তোমার সঙ্গে দেখা করতে লুকিয়ে লুকিয়ে চলে এসেছি। আপনার সাহস কি করে হলো আমার সঙ্গে এরকম ভাবে কথা বলার? চুপচাপ এখান থেকে কেটে পড়ুন, না হলে কিন্তু আমি এখনই পুলিশকে ফোন করব। কি হলো, আপনি যাবেন না তাই তো? দাঁড়ান, আমি এখনই পুলিশকে ফোন করছি। এই বলে নূপুর তার ফোনটা নিয়ে পুলিশকে কল করতে যাবে। এমন সময় সেই বিকাশ নামে অচেনা ছেলেটি নূপুরের হাত ধরে টানাটানি করতে শুরু করে। ঠিক এমন একটা পরিস্থিতিতে সুরভি এবং নিখিল তাদের মা ও দাদাকে সেখানে নিয়ে আসে। দেখো মা, দেখো, তোমার বৌমার আসল রূপটা দেখে নাও। আমরা বাড়িতে না থাকলে তোমার বৌমা কি করে। খুব তো নিজের বৌমাকে মাথায় তুলে নাচানাচি করছিলে। দাদা দেখ, নিজের চোখে দেখ, তোর বউয়ের কীর্তিকলাপ একবার দেখে দে। আচ্ছা বৌদি, তোমার একটুও লজ্জা করলো না এরকম জঘন্য কাজ করতে? তুমি বিবাহিত হয়ে এরকম পরপুরুষের সঙ্গে সম্পর্ক করছো। মা তোমাকে এত ভালোবেসেছে আর তুমি তার প্রতিদান এই দিলে? বিশ্বাস করুন মা, তুহিন, তুমি বিশ্বাস করো, আমি এই ছেলেটাকে চিনি না। সত্যি বলছি, জানি না এই ছেলেটা কোথা থেকে এসেছে। হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকে এলো। আমি একে এর আগে কখনোই দেখিনি। কি মা, এবার তোমাদের বিশ্বাস হলো তো? বৌদি মিথ্যা কথা বলছে। এরকম ফালতু চরিত্রহীন মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া দরকার। এই শুনে মেঘমালা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে তার মেয়ের কাছে এগিয়ে গিয়ে তাকে ঠাস করে একটা চড় মারে। আর একটাও বাজে কথা বললে তোদের মুখ আমি ভেঙে গুড়িয়ে দেব। কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে এটা আমি ভালো করে জানি, কারণ কালকে আমি তোর আর নিখিলের প্ল্যানের কথা খুব ভালো মতোই শুনতে পেয়েছিলাম। তোরা বৌমাকে ফাঁসানোর জন্য এই ছেলেটাকে শিখিয়ে পড়িয়ে এখানে নিয়ে এসেছিস, যাতে বৌমার নামে তোরা বদনাম করতে পারিস। কিন্তু আমি অতটাও বোকা নই। আমি আমার বৌমাকে খুব ভালো মতোই জানি। আমার বৌমা এরকম নোংরা কাজ জীবনে কখনো করতে পারে না। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে তোরা। আরে ডার্লিং, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার কোনো ভয় নেই, আমি তোমার সাথে আছি তো। তুমি সবাইকে বলে দাও যে আমি তোমার বয়ফ্রেন্ড, আর তোমার সাথে আমার অনেক দিন ধরেই অ্যাফেয়ার চলছে। এমন একটা পরিস্থিতিতে তুহিন ও তার ভাই ও বোনের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। ছি, এতটা বাজে কাজ তোরা কিভাবে করতে পারলি? আমার বউয়ের ওপর তোদের কিসের এত শত্রুতা বলতো? এতদিন পর্যন্ত আমি কোনো কথা বলিনি। তোরা দুজনে সবসময় আমার বউয়ের পেছনে লেগে থাকিস। মা আমার বউকে একটু ভালোবাসে বলে তোদের সহ্য হয় না, তাই না? অনেক হয়েছে, আর নয়। এখন এই বাড়ি থেকে হয় তোরা বেরিয়ে যাবি, নয় আমি আমার বউকে নিয়ে বেরিয়ে যাবো। এই বাড়িতে হয় তোরা থাকবি, না হয় আমি থাকবো। এরকম বলো না তুহিন। সুরভি আর নিখিল এখন ছোট, এদের এখন অতটাও বুদ্ধি হয়নি। এদের ভুল হয়ে গেছে, তাই দয়া করে তুমি এদেরকে ক্ষমা করে দাও। এটুকু একটা ভুলের জন্য তুমি এদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না প্লিজ।
আর আমাকেও তোমরা ক্ষমা করে দাও। আসলে তোমাদের বউ শাশুড়ি মায়ের বন্ধুত্ব দেখে আমাদের দুজনের খুবই হিংসা হতো, কিন্তু আমরা সত্যিই বোকা। তোমাদের এরকম বন্ধুত্ব দেখে আমাদের হিংসা হওয়ার কথা নয়, বরং আমাদের তো খুশি হওয়া উচিত ছিল। তোমাদেরকে দেখে শেখা উচিত ছিল বউ শাশুড়ির সম্পর্ক কেমন হওয়া দরকার। নিজের বৌদির মুখে এমন কথা শুনে সুরভি এবং নিখিল নিজেদের ভুল বুঝতে পারে, তাই তারা তাদের বৌদির কাছে হাত জোর করে ক্ষমা চায়। আমাদেরকে ক্ষমা করে দাও বৌদি, তুমি সত্যিই খুবই ভালো, তোমার মন খুবই ভালো। তোমার সঙ্গে আমরা এতটা খারাপ ব্যবহার করেছি, তারপরও তুমি আমাদেরকে সাপোর্ট করছো। আমরা আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সুরভি এবং নিখিলের এই পরিবর্তন দেখে বাড়ির সকলেই খুশি হয়। এভাবে সেদিনের পর থেকে সুরভি এবং নিখিল তাদের বৌদির সঙ্গে কোনো রকমের শত্রুতা করে না। এখন সুরভি এবং নিখিলের সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই বউ শাশুড়ির এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে তাদের প্রশংসা করে। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি সংসার করতে থাকে।